ভারতে লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশের পর নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নরেন্দ্র মোদীর দল বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরতে পারবেন কিনা এবং তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, কারণ তাকে এখন জোটের উপরে নির্ভর করতে হবে। বিশেষ করে দুজন ব্যক্তির উপরে তাকে বিশেষভাবে নির্ভর করতে হবে। তার একজন হচ্ছেন বিহারের নীতিশ কুমার, আরেকজন হচ্ছেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের চন্দ্রবাবু নাইডু। এই দুইজনের আসন সংখ্যা যোগ করলে 28টি আসন তারা পেয়েছেন। আর নরেন্দ্র মোদীর যে বিজেপি পেয়েছে 240টি আসন। সরকার গঠনের জন্য ভারতের 272টি আসনের প্রয়োজন হয়। সুতরাং আমরা যদি হিসাবটা দেখি তাহলে দেখবো যে নরেন্দ্র মোদী সেই যে কাঙ্ক্ষিত যে সংখ্যাটি, ম্যাজিক সংখ্যাটি, সেটি পৌঁছতে হলে তাকে আরো 32টি আসনের প্রয়োজন হয়। সুতরাং এই দুজন যদি বেঁকে বসেন তাহলে নরেন্দ্র মোদীর পক্ষে কিন্তু সরকার গঠন করা খুব কঠিন। এবং সে কারণে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী আসলেই গদিতে ফিরতে পারবেন কিনা, আসলেই তিনি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস করতে পারবেন কিনা, এই প্রশ্নটি নিয়ে কিন্তু ভারতের রাজনৈতিক মহলে এখন বেশ আলোচনা চলছে। আজকে দুটি হাই ভোল্টেজ মিটিং আছে ভারতে, সেটি হচ্ছে এনডিএ জোট, নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট আছে, তারা বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে ইন্ডিয়া জোট, যেটি কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত যতটুকু আভাস দেওয়া হয়েছে যে তারাও সরকার গঠনের জন্য একটা মরিয়া প্রচেষ্টা চালাবে। ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার গদি বেশ নড়বড়ে। কারণ হচ্ছে বিরোধী পক্ষ থেকে ইতিমধ্যে এমনটি আভাস দেওয়া হয়েছে যে তারাও সরকার গঠনের চেষ্টা চালাবে। আমরা যদি টোটাল আসন সংখ্যা দেখি তাহলে বিজেপি নেতৃত্বাধীন জোটের হাতে এই মুহূর্তে 293টি আসন রয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন রাহুল গান্ধী যে জোট, সেই জোটে রয়েছে 234টি আসন। আমি আগেই বলেছি 272টি আসন প্রয়োজন। এখন এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো যে বিরোধী পক্ষ কিন্তু কোন ধরনের ছাড় দিচ্ছে না। তাদেরকে গত 10 বছরে এতটাই কোণঠাসা করা হয়েছে রাজনৈতিক ভাবে এবং নানা রকমের নিপীড়নমূলক তৎপরতার মধ্যে দিয়ে যে তারা কিন্তু এবার সরকার গঠনের জন্য মরিয়া। ফলে তারা যে কোনো মূল্যে সরকার গঠন তারা করতে চায়। এবং ইতিমধ্যে এই যে নীতিশ কুমারের কথা বলেছি এবং চন্দ্রবাবু নাইডু, তাদের দুজনকেই কিন্তু ফোনে তারা কংগ্রেসের সর্বোচ্চ পর্যায় থেকে ফোন দিয়ে তাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং সরকারে তাদেরকে আহ্বান জানানো হয়েছে। তার মানে নরেন্দ্র মোদী সরকার গঠন করে ফেলছেন, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজকে দুটি যে হাই ভোল্টেজ মিটিং হবে দুই জোটের, সেই মিটিং এর পরেই আসলে এর গতি প্রকৃতি বোঝা যাবে এবং দু একদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে আসলে সরকারে কারা যেতে পারবেন। নরেন্দ্র মোদীর এই যে ধাক্কা, তার যে টানা 10 বছর তিনি ক্ষমতায় এবং এ দফায় তিনি যে ধাক্কাটি খেলেন, এরকম ধাক্কা আসবে এমনটি অনেকেই ভাবেননি। বিশেষ করে বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল 400-র বেশি আসন পেয়ে যাবেন। বিজেপির প্রচারেও কিন্তু 400-র বেশি আসনের কথা বলা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বুথ ফেরত জরিপের ফল একেবারেই গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং সেগুলোর উপরে আসলে এখন থেকে অনেকেই হয়তো নির্ভর করবেন না ভাবে, কারণ বুথ ফেরত জরিপের ফলের সঙ্গে বাস্তবের যে ফল সেটা মেলেনি। ভারতের দুটি জোট প্রধানত আছে, একটি হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এবং কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। ইন্ডিয়া বলা হলো, এটা মূলত INDIA এরকম একটি শব্দবন্ধ এটা। তো এই জোটের প্রধান দল হচ্ছে কংগ্রেস। সেই গান্ধী পরিবারের যে কংগ্রেস, সেই কংগ্রেস 99টি আসন পেয়েছে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে, তারা 37টি আসন পেয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেস, তারা পেয়েছে 29টি আসন এবং আরো বেশ কয়েকটি দল মিলে এই জোট। এবং এই জোটের এখন প্রধান লক্ষ্য হচ্ছে মোদীকে ক্ষমতা থেকে সরানো। বিশেষ করে মমতা ব্যানার্জি ইতিমধ্যে বলেই ফেলেছেন যে মোদীকে তিনি ক্ষমতায় আসতে দেবেন না। ফলে এই জোট এখন যদি মরিয়া প্রচেষ্টা চালায় এবং সেই সঙ্গে নীতিশ এবং নাইডুকে যদি ভাগিয়ে নিয়ে আসতে পারেন এবং আরো কয়েকটি দলকে, ছোট ছোট দলের সঙ্গে ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে কথা বলা হয়েছে, তারা যদি যুক্ত হন তাহলে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসা অসম্ভব। নরেন্দ্র মোদীর গদি কার্যতই নড়বড়ে। নরেন্দ্র মোদীর এই ভয়াবহ ধস কেন হলো, কেন ভারতের জনগণ মোদী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং মোদী ম্যাজিক কেন ফ্যাকাশে হয়ে গেছে, এই আলোচনাটি এখন উঠছে। আমরা যদি কয়েকটি বিষয় খেয়াল করি তাহলে বিজেপির রাজনীতি যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে ধর্ম ইস্যু করে যে রাজনীতি, সেই রাজনীতি এখন মানুষ কিন্তু আস্তে আস্তে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসছে। বিরোধী জোট কিন্তু এটাকেই টার্গেট করেছে। মানে ভারতে যদি বিজেপির আমরা রাজনীতি দেখি, মোটা দাগে তারা ধর্মের ইস্যুগুলোকে সামনে আনে এবং একটা বিভাজনের রাজনীতি তারা করে থাকে। সেই সঙ্গে আমরা দেখি যে নাগরিকত্ব আইন সহ নানা বিতর্কিত ইস্যু যেখানে বিভাজন আরো তীব্র হয়, সেই রাজনীতিকেই কিন্তু বিজেপি করছিল এবং কট্টর হিন্দুদের কাছ থেকে তারা সমর্থন পাচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে বিরোধী জোট কি কি বিষয় সামনে এনেছে
সেটা খুব ইন্টারেস্টিং। তারা কিন্তু বাস্তব ইস্যুগুলোকে সামনে এনেছে, তারা মূল্যস্ফীতির মতো বিষয় সামনে এনেছে, বেকারত্ব সামনে এনেছে, যারা গণতন্ত্র সংবিধান রক্ষার কথা বলছে, মানে মানুষের যে সাধারণ অধিকারের কথা তারা সামনে এনেছে। মিডিয়া ব্যাপকভাবে খুব বায়াসড, তো সেই মিডিয়ায় কিন্তু মোদির জয়গান গাওয়া হচ্ছিল, কিন্তু এখন পরিস্থিতি কিন্তু পাল্টে গেছে। মোদির পক্ষে আসলেই সরকার গঠন করা সম্ভব হবে কিনা সেটা দু একদিনের মধ্যে বোঝা যাবে। তবে বিরোধী দল যদি সরকার গঠন করে সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। তবে যারাই সরকার গঠন করুক সেটা হবে একটি বহু দলের এবং বহু মত পথের সরকার। সুতরাং যদি মোদি এ ব্যাপারে সরকার গঠনে সক্ষম হন তাহলেও তার পক্ষে কিন্তু সেই সরকার পুরো মেয়াদে চালিয়ে যাওয়া যাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ নীতিশ এবং নাইডু এই দুই নেতা, তাদের কিন্তু বারবার জোট বদলের একটা ইতিহাস তাদের আছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর কথা আমি বলেছি, এই দুই ব্যক্তি কিন্তু মোদি যেরকম রাজনীতি করেন, যে ধর্মের ভিত্তিতে যে রাজনীতি করেন, বিভাজনের যে রাজনীতি করে থাকেন, সেই রাজনীতি কিন্তু এই দুজন করেন না। তাদের রাজনীতি অনেকটাই উদারপন্থার রাজনীতি। সব ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের একটা অবস্থান আমরা দেখা যায়, মানে তারা এমনকি মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানেও এই দুই নেতাকে দেখা যায়। মানে নরেন্দ্র মোদীর মতো কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি বা বিজেপির মতো যে কট্টর রাজনীতি সেটা এই দুই নেতা করেন না। সুতরাং তাদের সঙ্গে মিলে এই দুই নেতা কতটা ভালো করতে পারবেন বা আসলে আদৌ তারা টিকে থাকতে পারবেন কিনা সেই প্রশ্নটি কিন্তু এখানে তোলা যাচ্ছে। সব মিলে বলা যায় যে নরেন্দ্র মোদীর আগামী পথ চলা খুব মসৃণ হবে না। তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন তার পক্ষে খুব সহজ হবে না 5 বছর পূর্ণ করা। অন্যদিকে বিরোধী জোট যদি সরকার গঠন করে তাদেরকেও অনেক অনেক দলের মতপথের নেতাদের কথা শুনতে হবে, এবং গণতন্ত্রের জন্য এটা ভালো। এবং ভারতের জনগণ দেখিয়ে দিয়েছেন যে গণতন্ত্র থাকলে আসলে কি করা যায়।